গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু TWS একাডেমি পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি তোমাদের ডালটন স্যার। তোমরা জানো প্রতিদিন সকাল 8:30 থেকে আমাদের একটা সায়েন্সের সেশন চলছে, যেখানে আমরা প্রতিদিন এই সপ্তাহে কি করছি যে পুরো ফিজিক্স পোর্শনটা রিভিশন করে নিচ্ছি। যেহেতু আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো ডেট কিন্তু খুব কাছাকাছি রয়েছে, তো রিভিশন দেওয়াটা জরুরি। তো আজকে হচ্ছে প্র্যাকটিস সেট বা ক্লাস হচ্ছে 36 নাম্বার, যেটা তোমাদের RRC গ্রুপ ডি, WBCS, তোমার প্রিলিমস এবং WBP মেন সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো আমাদের যে ক্লাস রুটিন রয়েছে এটা রয়েছে, এখন TWS ক্লাসটা চলছে, এরপর ওয়ে অফ সলিউশন একটা মিক্সড জিকে ক্লাস চলবে। তো তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকো, সমস্ত ক্লাসের আপডেট পাবে এবং পাশাপাশি ওয়ে অফ সলিউশন আর TWS দুটো চ্যানেলে যারা নতুন কানেক্ট হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে। তো আজকে আমরা 3টে চ্যাপ্টার আলোচনা করব, অর্থাৎ 3টে চ্যাপ্টার রিভিশন করব। একটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, অর্থাৎ কার্যক্ষমতার শক্তি, আর একটা হচ্ছে লিভার অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এবং হিট এবং টেম্পারেচার, তাপ এবং তাপমাত্রা। তো এই 3টে তোমার বিষয় আমরা আলোচনা করব। বেশ কিছু প্রশ্ন আছে, সলভ করব, আর 25টা প্রশ্ন আমরা সলভ করব এই চ্যাপ্টারগুলো থেকে, ঠিক আছে? তো প্রথমে বলি যে ওয়ার্ক কি বা কার্য কি, পাওয়ার বা ক্ষমতা কি, এনার্জি বা শক্তি কি, এগুলো আমরা কনসেপ্ট আছে, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই সেগুলো আজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যদি বলা হয় ওয়ার্ক কি, তাহলে কার্য হলো প্রযুক্ত বল। আমি ডাইরেক্ট তোমার রাশিতে চলে যাচ্ছি। প্রযুক্ত বল ইনটু সরণ, ঠিক আছে? প্রযুক্ত বল ইনটু সরণ, অর্থাৎ কোনো বিষয় বা কোনো বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করছো, ঠিক আছে? অর্থাৎ ধরো এই একটা পেন, এটাকে আমি বল প্রয়োগ করছি হাত দিয়ে, এটা যদি হাত দিয়ে ছুড়ি তো কিছু দূর সরণ হবে, তো তাহলে একটা কার্য করা হচ্ছে। তো এবার কার্য আবার কয় রকমের হয়? একটা রয়েছে ধনাত্মক কার্য, একটা রয়েছে দেখো কার্যের প্রকারভেদ। আমি যদি বলি প্রকারভেদ একটা রয়েছে ধনাত্মক বা পজিটিভ, লিখলাম আমি পজিটিভ ওয়ার্ক। আর একটা রয়েছে নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কার্য। আর একটা রয়েছে কার্যহীন বল। এটা থেকে প্রশ্ন হয় কার্যহীন বল কি। প্রথম এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে কার্যটা কি? প্রযুক্ত বল ইনটু সরণ। যদি সরণ শূন্য হয় তাহলে কার্য কি হবে? কার্য 0 হয়ে যাবে আলটিমেট। সরণ যদি না হয়, প্রযুক্ত বল এবং বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু যদি সরণ না হয়, সেটা তাহলে কার্য হবে না, সেটাকে বলা হবে কার্যহীন বল, ঠিক আছে? তো এই কার্য এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রশ্ন হয় কার্য স্কেলার নাকি ভেক্টর কোয়ান্টিটি। দুটো ভেক্টর রাশির গুণফল হচ্ছে। ভেক্টর রাশির আমরা দু ধরনের গুণ পাই, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট আর একটা হচ্ছে ডট প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা ভেক্টরের চ্যাপ্টারে পড়া হয়। তো এখানে ডট, এদের যে গুণটা হচ্ছে ডট প্রোডাক্ট, এটা নেওয়া হয়। তো এখানে বেশি ডিটেলসে যাব না, আমরা জাস্ট মানটা বার করব। অর্থাৎ ওয়ার্ক W সমান প্রযুক্ত বল যদি আমরা P বলি, P ইনটু সরণ যদি আমরা S বলি, ঠিক আছে? তো এটা হচ্ছে P, তোমার এটা P ভেক্টর, এটা S ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট যদি নেই PS cos থিটা, এটা আমরা পাই W সমান PS cos থিটা, এটা আমরা পাবো, ঠিক আছে? অর্থাৎ ওয়ার্ক। তো এই কার্যটা, এটা দুটো ভেক্টর রাশির যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় সেটা হয় স্কেলার রাশি, স্কেলার আর রাশি। আচ্ছা, কার্যের তাহলে এককটা কি? এটা স্কেলার রাশি, এটা মনে রাখবে।
পরীক্ষায় প্রশ্ন হয়, এর মানটা এইভাবে আমরা বার করি। পি হচ্ছে বলের মান, এস হচ্ছে সরণ, পি হচ্ছে এখানে পি হচ্ছে বলের মান আর এস হচ্ছে সরণ। ঠিক আছে, বলের যে সরণ হচ্ছে এবং এই থিটা। তো এটা থেকে আর একটা জিনিস, তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে যে বলটা পাচ্ছি সেটা হচ্ছে কার্যহীন বল। প্রথম কথা একটা কেস তাহলে কি পেলাম, সরণ শূন্য, সরণ শূন্য, ভালো করে বুঝে নাও। আর 2 নম্বর কেসটা দেখো, এই থিটা থেকে পাচ্ছি, আচ্ছা cos 0, cos থিটা, থিটা যদি cos 0 ডিগ্রি হয় তাহলে হয় 1, আর cos 90 ডিগ্রি এটা হয় 0। অর্থাৎ প্রযুক্ত বল এবং বলের অভিমুখের সরণ, তুমি কোনো বস্তু তোমার বল প্রয়োগ করছো এইদিকে, কিন্তু বস্তুটা যদি এই দিকে যায়, বা তুমি এই দিকে বল প্রয়োগ করছো, বস্তুটা এই দিকে যাচ্ছে, তাহলে এই যে অ্যাঙ্গেল হচ্ছে, তাই তো, যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, এখানে এই যে 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ cos 90, আর এখানে তুমি cos 90 ডিগ্রি করে দাও, তাহলে কি হচ্ছে, এটা সমান 0 ভ্যালু দিচ্ছে, এর সাথে যাই গুণ করো 0 হয়ে যাবে। অর্থাৎ থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, এটা তোমার হবে কার্যহীন বল, অর্থাৎ শূন্য। অর্থাৎ যেমন সুটকেস নিয়ে যদি চলা হয়, এটা পরীক্ষা আসে যে তুমি একটা হাতে সুটকেস নিয়ে হেঁটে চলছো, তো সুটকেসটা কি, সুটকেসটা একটা সুটকেসের একটা ওজন বল আছে, সেটা নিজের দিকে কাজ করবে, আর সুটকেসের গতি যেটা সোজাসুজি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমার হাতে সুটকেস রয়েছে, সুটকেসের ওজন বলটা নিচে কাজ করছে, কিন্তু আলটিমেট সরণ হচ্ছে এইদিকে, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 90। তো এটা হচ্ছে কার্য তোমার শূন্য হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে পৃথিবী যে সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে, তো সেখানে কেন্দ্রের সাপেক্ষে যদি স্পর্শক টানা হয়, সেই স্পর্শকের সাথে যে কেন্দ্র অভিমুখী যে বলটা কাজ করে, অভিকেন্দ্রীয় বল, সেটা 90 ডিগ্রি হচ্ছে। তো সেটা 90 ডিগ্রি হওয়ার জন্য সেই ঘূর্ণনটাও কার্যহীন বল হচ্ছে। এই দুটো কেস। এবার প্রশ্ন হচ্ছে পজিটিভ কার্য কি, যদি সরণ, তুমি যেদিকে বল প্রয়োগ করছো, বস্তু সরণ যদি সেই দিকে হয়, সেটাকে বলা হবে ধনাত্মক কার্য। আর যদি বিপরীত দিকে হয় তাহলে ঋণাত্মক কার্য। বিপরীত দিকে তার একটা উদাহরণ কি হবে, তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠছো, তুমি বল প্রয়োগ করছো নিচের দিকে, কিন্তু উঠছো উপরের দিকে, সরণ কি হচ্ছে উপরের দিকে, তাহলে আলটিমেট যে বলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ঋণাত্মক কার্য। যে কার্যটা আমরা পাচ্ছি সেক্ষেত্রে ঋণাত্মক কার্য। তাহলে কার্যের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হলো। তাহলে কার্য স্কেলার নাকি ভেক্টর, স্কেলার কোয়ান্টিটি। চলো, তো এখানে তাহলে অনেক বিষয় আমি বললাম। তো আগের যে কার্যক্ষমতা শক্তি ক্লাস করেছি, সেখানে লেভেল এই লেভেল কিন্তু অনেক হাই, এটা কিন্তু জেনে রাখো। হয়তো একই ক্লাস হচ্ছে, বাট অনেক কিছু আলাদা আছে, অনেক কিছু আলাদা, আমি ডেপথে কিন্তু ক্লাসটা করাচ্ছি। এবার হচ্ছে ক্ষমতা কি, কার্যের সাথে ক্ষমতার রিলেশনটা কি, সেটা আমরা জেনে নিই। ঠিক আছে, চল। ক্ষমতা হচ্ছে, ক্ষমতা তার ইংরেজি টার্ম হচ্ছে পাওয়ার। ক্ষমতার সমান হচ্ছে কার্য ভাগ সময়। ঠিক আছে, কার্য ভাগ সময়, অর্থাৎ তোমার কার্য করার হারকে বলা হচ্ছে ক্ষমতা। সময়ের সাপেক্ষে কতটা কার্য করতে পারছো, সেই যে ক্ষমতা, সেটা কি বলা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। ঠিক আছে, ক্ষমতার একক। তাহলে দেখো, কার্য স্কেলার রাশি, তাহলে ক্ষমতা বা পাওয়ার এটা কি হবে, স্কেলার রাশি। আচ্ছা, আগেরটা আমরা এককটা বলা হয়নি নাকি, কার্যের এসআই একক কি হবে, এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস হচ্ছে আর। ঠিক আছে, জুল আর আর। তাহলে স্কেলার রাশি আমরা কি পাচ্ছি, কার্য ক্ষমতা দুটো স্কেলার রাশি। তাহলে এখানে কার্য জুল পার সেকেন্ড, যদি বলা হতো জুল পার সেকেন্ড, এটা কিসের একক, এটা হচ্ছে
ক্ষমতার একক, ক্ষমতার একক। আর্ক পার সেকেন্ড কার একক? ক্ষমতার একক। এবার ক্ষমতার ব্যবহারিক একক রয়েছে আবার। ক্ষমতার ব্যবহারিক একক কি? ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। ব্যবহারিক একক হচ্ছে ওয়াট রয়েছে, ওয়াট রয়েছে। আবার রয়েছে হর্স পাওয়ার রয়েছে, বা অশ্ব ক্ষমতা যেটাকে বলা হয় হর্স পাওয়ার। হর্স পাওয়ার বা এটাকে আমরা এইচপি লিখি। আচ্ছা, হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান, আচ্ছা 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। এটা পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে আমরা দুটো জিনিস ক্লিয়ার করলাম। কার্য কি, কার্যের প্রকারভেদ, পজিটিভ নেগেটিভ, কার্যহীন বল কিভাবে আসছে, কার্য স্কেলার নাকি ভেক্টর, ক্ষমতা কি, কার্য করার হার স্কেলার নাকি ভেক্টর, ইউনিট কি, ব্যবহারিক ইউনিট কি, হর্স পাওয়ার কি, হর্স পাওয়ারের সাথে ওয়াটের সম্পর্ক কি। আচ্ছা, জুলস পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড তাহলে কি হবে? এটা হবে কিসের একক? ক্ষমতার একক। ঠিক আছে, অনেক কিছু বললাম। এবার শক্তি কি? শক্তি কি? শক্তিটা হচ্ছে এনার্জি, ইংরেজি টার্ম হচ্ছে এনার্জি। শক্তিটা কি আমরা আলোচনা করব। আচ্ছা, শক্তির একক কিন্তু আর্গ এবং জুল। তাপ এক প্রকার শক্তি, এটাও আমরা আলোচনা আসবে। তো সেটাও কি? সেটাও হচ্ছে তোমার আর্গ এবং জুল, তাপের একক। ক্যালোরি এবং সেখানে জুল রয়েছে। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ক্যালোরি শক্তির, তাপ শক্তির ক্ষেত্রে সেখানে আমরা ক্যালোরি ইউজ করি আর জুল ইউজ করি। আচ্ছা, কার্য এবার শক্তি বা পাওয়ার, শক্তি বা তোমার হচ্ছে এনার্জিটা কি? তাহলে শক্তিটা কি? শক্তি বা এনার্জি, শক্তিটা হচ্ছে কার্য করার যে ক্ষমতা, ঠিক আছে, কার্য করার ক্ষমতা, কার্য করার যে ক্ষমতা থাকে সেটাকেই বলা হয় শক্তি। ঠিক আছে, শক্তি বা এনার্জি। তাহলে শক্তিটাও কি? স্কেলার কোয়ান্টিটি। এবার শক্তি অনেক রকম রয়েছে। প্রাথমিক ক্ষেত্রে রয়েছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্থিতি শক্তি, স্থিতি শক্তি, আর একটা রয়েছে গতি শক্তি, গতি শক্তি। তো এবার শক্তি নিয়ে আলোচনা করলে অনেক শক্তি আমরা পাবো। তাপ শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি তো পেলাম। তারপর হচ্ছে আলোক শক্তি, তাই তো। তারপর তোমার রয়েছে রাসায়নিক শক্তি। অনেক রকমের শক্তি পাই, শক্তির কনভার্ট রয়েছে। এবার যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি কি হবে? ডায়নামো হবে। বা তোমার জেনারেটর, যেটা যান্ত্রিক থেকে তড়িৎ, তড়িৎ থেকে যান্ত্রিক, উল্টো কি হবে বলতো? ফ্যান হবে। হ্যাঁ, ইলেকট্রিক ফ্যান যেগুলো রয়েছে, সিলিং ফ্যান বলি বা অন্যান্য ফ্যান, সেগুলো হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, বৈদ্যুতিক বাতি যেগুলো রয়েছে এইগুলো, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি, সালোক সংশ্লেষ। তো অনেক ধরনের শক্তি এবং শক্তির রূপান্তর। শক্তি কি হয়? শক্তি নিত্যতা সূত্র মেনে কাজ করে। শক্তি সংরক্ষণ সূত্র রয়েছে, শক্তি অবিনশ্বর। ঠিক আছে, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটাকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। এবার চলে আসে আরেকটা প্রশ্ন আসে যে সব শক্তির শেষ শক্তি কি হবে? আলটিমেট ফাইনাল কোন শক্তিতে রূপান্তরিত হতে পারে? সেটা হবে তাপ শক্তি। মনে থাকবে, তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, চলো এবার লিভার। লিভার মানে কিন্তু যে আমাদের দেহের ভিতরে লিভার আছে সেটা না, যকৃৎ না। সেই লিভারের স্পেলিং হচ্ছে LIVER। ঠিক আছে, এই লিভারের স্পেলিং হচ্ছে LEVER। লিভার অর্থাৎ একটা যন্ত্র, এটা কিন্তু না। তাহলে ক্লিয়ার,
লিভার বা যন্ত্র কি, সেখানে আমরা কি পাবো? তিন ধরনের লিভার আমরা পাবো। একটা হচ্ছে প্রথম শ্রেণী বলি, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণী। তিনটে জিনিস থাকে এমনি, আগেও অনেক ক্লাসে আমি আলোচনা করেছি এটা। আর যেহেতু রিভিশন ক্লাস চলছে, এখানেও একটু আলোচনা করব খুব অল্প। তারপর বেশ কিছু প্রশ্ন রয়েছে, চলো আলোচনা করি, অল্প করে আলোচনা হবে। তিনটে জিনিস রয়েছে, একটা বলা হবে তোমার ভার বিন্দু, একটা বল, একটা হচ্ছে আলম্ব বিন্দু, তাই তো? অর্থাৎ একটা দণ্ড যার মিডিলে একটা বস্তু থাকবে, যদি আলম্ব বলি সেটাকে আলম্ব, এক প্রান্তে বল, বল বাহু, আর এক প্রান্তে তোমার ভার বাহু। এরকম কোন একটা যদি যন্ত্র থাকে, সেটাকে বলা হবে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা, এর উদাহরণ কি হবে? কাঁচি হবে, ঠিক আছে, নলকূপের হাতল হবে, ঢেকি হবে, বেলচা হবে, শাবল হবে, তুলাদণ্ড হবে। এগুলো তোমার সবগুলো কি হবে? প্রথম শ্রেণীর লিভার। তাহলে আলম্ব মিডিল থাকবে, যার সাপেক্ষে বস্তুটা ঘুরতে পারবে, ঠিক আছে, যার সাপেক্ষে। আচ্ছা, ঢেকির ক্ষেত্রে তুমি বলি, যদি ঢেকি, সেখানে মিডিলে তোমার এক জায়গায় চাপ দেওয়া হয়, আর এখানে তোমার ভার বাহুতে গিয়ে কাজ হয়, আর এখানে তুমি বল প্রয়োগ করছো, আর এই আলম্ব সাপেক্ষে একবার উঁচুর দিকে উঠছে, আবার একবার নিচের দিকে নামছে, তাই তো? তো এটা জিনিসটা হয় প্রথম শ্রেণীর লিভারে। এবার যদি বলি দ্বিতীয় শ্রেণীর লিভার, আচ্ছা, যান্ত্রিক সুবিধা যদি বলা হয় একের বেশি, কম বা সমান, তিনটে কেস হতে পারে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। এবার যদি বলি দ্বিতীয় শ্রেণীর লিভার, সেখানে কি হয়? এক প্রান্তে আলম্ব থাকবে। আচ্ছা, এক প্রান্তে কি থাকবে বলতো? এক প্রান্তে আলম্ব থাকবে, আর এক প্রান্তে তোমার ভার বাহু, আর এক প্রান্তে বল বাহু। তো জাতির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, এক প্রান্তে থাকবে, জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এখানে তোমার এক প্রান্তে জাতিটা তুমি কল্পনা যদি করো, তো এখানে তোমার একটা এরকম একটা জাতি হয়। তো এখানে তুমি বল প্রয়োগ করছো, এক প্রান্তে বল থাকবে, এক প্রান্তে আলম্ব থাকবে, যার সাপেক্ষে ঘুরতে পারবে, আর এক প্রান্তে মিডিলে কাজ হবে, সেটা হচ্ছে ভার বাহু। এটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো এর উদাহরণ জাতি একটা হবে, এতে যান্ত্রিক সুবিধা একের বেশি হবে, সবসময় একের বেশি হবে, ঠিক আছে, এটা মনে থাকবে। দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি। আর একটা তোমার উল্টোটা, তৃতীয় শ্রেণীর লিভারে হচ্ছে, এখানে থার্ড এটা লিখছি, তৃতীয় শ্রেণীর লিভারে তোমার এক প্রান্তে আলম্ব থাকবে, এক প্রান্তে তোমার ভার থাকবে, আর মিডিলে থাকবে বল বাহুটা মিডিলে। অর্থাৎ এখানে বল প্রয়োগ হবে মানুষের হাত। তৃতীয় শ্রেণীর লিভার, কোনো কিছু তুলছো, অর্থাৎ হাতের দ্বারা তুলতে হচ্ছে, এখানে কাজটা হচ্ছে ভার বাহুতে, আর বলটা পড়ছে মিডিলে। আলম্ব তোমার এক প্রান্তে থাকছে, এখানে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম। এখন মনে হতে পারে যে তাহলে স্যার তৃতীয় শ্রেণীর লিভার আমরা কেন ইউজ করব? যেহেতু দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি, তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের প্রয়োজনটা কি? তো প্রয়োজনটা এটাই যে কোন একটা খাতে বা একটা পুকুরে একটা গাড়ি পড়ে গেল, সেখানে তুমি দ্বিতীয় শ্রেণীর লিভার ইউজ করবে কিভাবে, তাই না? সেখানে তুমি ক্রেন নিয়ে গেলে, ক্রেনটা কি? তৃতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ। তো এক প্রান্তে আলম্ব থাকছে, তো একটা মাথা থেকে তুলে আনছে, ভরবাহু দিয়ে তুলে নিয়ে আসছে, আর মিডিলে বলটা প্রয়োগ হচ্ছে। অর্থাৎ সেই রকম সিচুয়েশন হবে যে তোমার এমন সিচুয়েশনে তুমি পড়তে পারো, সেখানে দ্বিতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার কোনোটা ইউজ করা যাচ্ছে না, তাই না? এরকম অনেক সিচুয়েশন আছে। তো সিচুয়েশন অনুযায়ী একটা লিভার তৈরি হয়েছে, এটা মনে রাখবে।
তো যখন যে ধরনের লিভারের প্রয়োজন সেটা আমরা ব্যবহার করি। এবার যেটা আলোচনা করব 20 মিনিট এখানেই হয়ে গেছে, ঠিক আছে। তো চলো ক্লাসটা আমরা আর একটু বেশিক্ষণ করে দিই, ঠিক আছে। তো হিট এবং টেম্পারেচার ক্লাসটা হিট এবং টেম্পারেচার। হিট অর্থাৎ তাপ এবং তাপমাত্রা, এটা কি? তাপ এবং তাপমাত্রা কি আমরা প্রশ্ন আলোচনা আবার করব। এবং তাপমাত্রা, চলো তাপ এবং তাপমাত্রা কি? তাপ হচ্ছে একটা শক্তি, তাপমাত্রা হচ্ছে ফলাফল, ফলাফল বা তাপের রেজাল্ট, তাই তো। কোনো বস্তুর মধ্যে যদি তাপ প্রয়োগ করা হয় বস্তুটা উষ্ণ হবে, আর যদি তাপ নিষ্কাশন বা বার করে নেওয়া হয় বস্তুটা শীতল হয়ে যাবে। তো এখানে বিষয়টা মনে রাখতে হবে, তাহলে তাপ এক প্রকার শক্তি, তাপ দিলে উত্তপ্ত হবে, তাপ বার করে নিলে বা বর্জন করলে কোনো বস্তু শীতল হয়ে যাবে। তো এটার ফলাফলটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, যেটাকে আমরা বলছি। তাহলে তাপমাত্রা বা উষ্ণতা আর তাপ তাহলে কিন্তু একই জিনিস না, এদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, বিস্তর ডিফারেন্স। কোনো বস্তু মধ্যে কতটা তাপ আছে সেটা নির্ণয় করার জন্য কি ব্যবহার করি আমরা? থার্মোমিটার নাকি ক্যালোরিমিটার ব্যবহার করি? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুতে কত পরিমাণ তাপ আছে সেটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো আরেকটা প্রশ্ন হয় ক্যালোরি। 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, ঠিক আছে। এটা অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। এটা অ্যাপ্রক্স 4.185 এরকম রয়েছে, এটা আমি অ্যাপ্রক্স লিখে দিচ্ছি, হ্যাঁ, ওকে। চলো, তাহলে তাপ এবং তাপমাত্রা আলাদা জিনিস। এবার তাপটা ধরো, তাপের উৎসটা কি? উৎস সূর্য বলতে পারো, তাপের উৎস একটা, বা কোনো উষ্ণ বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ যদি চলে যাচ্ছে, উষ্ণ বস্তুটাই তখন উৎস হয়ে যাবে, অন্য বস্তুতে যখন তাপ সঞ্চারিত হবে। এবার তাপের সঞ্চালন হয়, তাপের সঞ্চালনের সিস্টেমটা কটা রয়েছে? 1 নম্বর হচ্ছে তোমার বিকিরণ, 1 নম্বর হচ্ছে বিকিরণ। 2 নম্বরে আছে তোমার কি পরিবহন, পরিবহন বা পরিবহন পরিচলন বিকিরণ, এটা আমরা বলি পরিচলন। তো এই একটা বিষয়। তো বিকিরণ অর্থাৎ এই সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। আচ্ছা, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ আসে, সেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা একটা উল্লেখযোগ্য পয়েন্ট। আচ্ছা, পরিবহন কোথায় হয়? কঠিন বস্তুতে পরিবহন দেখা যায়। অর্থাৎ তুমি রান্না করছো বা কেউ রান্না করছে, রান্না করতে গিয়ে যে সমস্ত হাতল লাগে, খুন্তি বা অন্যান্য যে সমস্ত বিষয় ইউজ করা হয়, বা সসপ্যান যেখানে চা করা হয়, দেখবে সসপ্যানে একটা হাতল লাগানো থাকে, হাতলে একটা প্লাস্টিক বা অন্যান্য ওই জাতীয় যেটা তাপ পরিবহনে অক্ষম, সেই সমস্ত বস্তু ইউজ করা হয়। কারণ হিট এক সময় তোমার এখানে একটা যদি সসপ্যান হয়, তো এটা ধরো এরকম, তো এখানে একটা হাতলে একটা প্লাস্টিক থাকে, তাই তো, যেটা হচ্ছে তাপের কুপরিবাহী। তাহলে এখানে হিট হচ্ছে, আস্তে আস্তে তাপটা এদিকে চলে যাচ্ছে। এবার তাপটা সঞ্চালন হচ্ছে কিভাবে? এর যদি বলে ইলেকট্রনীয় ব্যাখ্যা, তো তাপ দিলে কি হয়? বস্তু উত্তপ্ত হচ্ছে। অ্যাকচুয়ালি উত্তপ্তটা কেন হয়? উত্তপ্তটা হচ্ছে যে কোনো একটা বস্তু বা পদার্থের অণু পরমাণু রয়েছে, যে অণু পরমাণুর মধ্যে অণু, তারপর পরমাণু, পরমাণুর মধ্যে ইলেকট্রন রয়েছে, প্রোটন নিউট্রন। তো সেখানে ইলেকট্রনের যে একটা ঘর্ষণ, কম্পিত হয়, তাপ প্রয়োগের ফলে ইলেকট্রনের কম্পন হয়। ইলেকট্রনের কম্পন এর ফলে আস্তে আস্তে, তো কম্পনের ফলে কি হয়? পাশের কণা, এক পরমাণু উত্তপ্ত হয়, পাশের পরমাণুকে আস্তে আস্তে উত্তপ্ত করে, এইভাবে আস্তে আস্তে তাপটা পরিবহন হয় বা সঞ্চালন হয়। তো এখানে হচ্ছে সংঘর্ষ হয়, অণু পরমাণুর মধ্যে যে সংঘর্ষ হয়, পরমাণুর যে কণাগুলো রয়েছে ভিতরে, ইলেকট্রনের সংঘর্ষের ফলে উত্তপ্তটা হচ্ছে, ঠিক আছে। তার ফলে আস্তে আস্তে পাশের বিন্দু গরম হচ্ছে,
এভাবে গরম হতে হতে আস্তে আস্তে তাপটা সঞ্চালিত হচ্ছে, ঠিক আছে, সংঘর্ষের ফলে। তো এই একটা কনসেপ্ট, এটা থেকে ব্যাখ্যা করা যায় পরিবহনটা। আর পরিচলনের ক্ষেত্রে দেখো একটা বনসেন বার্নার বা কোনো কিছু দিয়ে গ্যাসে উত্তপ্ত করছে, একটা জল রয়েছে, তো প্রথমে জলতলের নিচের কণাগুলো জলবিন্দুর উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে আর ভারীগুলো নিচে নামছে। তো এইভাবে একটা রোটেশনের মাধ্যমে পরিচলন হচ্ছে, এটাকে বলা হয় পরিচলন। রোটেশনের মাধ্যমে তাপটা সঞ্চালিত হতে হতে যদি একটা বিকার বা পাত্রে জল বা অন্য কোনো তরল থাকে সেটা আস্তে আস্তে গরম হচ্ছে। তাহলে তাপের সঞ্চালন তিন ভাবে হচ্ছে। তাপ এক প্রকার শক্তি, এটা আমরা বললাম। এবার তাপমাত্রা, তো তাপ পরিমাপ করা হচ্ছে ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে থার্মোমিটারের সাহায্যে। থার্মোমিটারের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, ঠিক আছে, থার্মোমিটারে আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো সেটা কি? সেটা হচ্ছে তোমার কেলভিন থার্মোমিটার, সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট, আর রোমার স্কেল রয়েছে, র্যানকিন স্কেল, সবগুলোতে আমরা তাপমাত্রা পরিমাপ করি বা উষ্ণতা পরিমাপ করি। তো এখানে তাপের ক্ষেত্রে আরো অনেক কিছু আলোচনা রয়েছে, যেটাকে বলা হবে আপেক্ষিক তাপ, আর একটা রয়েছে লিন তাপ। এগুলো কি আমরা আলোচনা করব। আচ্ছা, তাপমাত্রার আরো বিষয় যেগুলো রয়েছে বিভিন্ন থার্মোমিটারের, সেগুলো আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে আর হবে না, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে। আজকে তো জাস্ট শুধু লেকচার দিয়ে গেলাম, তোমরা শুনে গেলে, তাই তো, ঠিক আছে, অসুবিধা নেই। এর পরের দিন ক্লাসে আমরা তোমার তাপমাত্রা আর যে বিষয়গুলো রয়েছে, টেম্পারেচার, উষ্ণতার যে সমস্ত বিষয় রয়েছে, তারপর ওয়ার্ক পাওয়ার, এনার্জি, লিভার, এগুলো থেকে আমরা প্রশ্ন সলভ করব, ঠিক আছে। চলো, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। অনেক আলোচনা করলাম, অনেক কনসেপ্ট আশা করি ক্লিয়ার হলো। তো আমরা ফিজিক্সটা রিভিশন দিয়ে নিচ্ছি এই সপ্তাহটা, সামনের সপ্তাহে বায়োলজি কিংবা কেমিস্ট্রি সেটা একদম কভার করানো হবে। তো 3টে চ্যাপ্টার আলোচনা করলাম, পাশাপাশি আগের দুটো ক্লাসে তোমরা দেখলে যে তোমার প্রথম ক্লাসে তোমার যেটা হচ্ছে পদার্থের পরিমাপের পদ্ধতি একক, স্থিতি ও গতি, পরের ক্লাসে নিউটনের গতিসূত্র, মহাকর্ষ সূত্র, আর যে সমস্ত বিষয়গুলো রয়েছে, মহাকর্ষীয় ধ্রুবক বা অন্যান্য মহাকর্ষীয় ধ্রুবকের একক কি হবে, মাত্রা কি হবে, মান কত, ঠিক আছে, অভিকর্ষজ বল কি, অভিকর্ষজ ত্বরণ কি, সেগুলোর মান কি হবে, অনেক কিছু আলোচনা আমরা করেছি। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। ওকে, টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।